এভাবে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখাটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, এটা যদি বাংলাদেশের মানুষের জন্য নতুন স্বপ্ন বাস্তবায়ন হয়, তাহলে বলার কিছু নেই। এভাবেই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে? এটাই কি রাজনৈতিক কালচার হবে? যে রাজনৈতিক কালচারগুলো পুরনো, জরাজীর্ণ, শীর্ণ, মরিচা পড়া, সেই রাজনৈতিক কালচারগুলোকে আমরা দূরে ঠেলতে চাই, ঘৃণা করতে চাই, অচ্ছুত খারাপ বলে ফেলে দিতে চাই। দেখেন, এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। কোনোখানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায়নি। মানে এরা হচ্ছে, সত্যি কথা বলাটা সহজ কাজ না। আর যখন আপনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, অনেক কিছুই ঘটে। যেমন ধরুন আপনার একটা পরিবার, তো সেখানে ভাই বোন সন্তানদের নিয়ে অনেক ঘটনা ঘটে, যেটা আপনি বাহিরে প্রকাশ করেন না, এটা নিয়ে কাউন্টার করেন। আর ঘরের ভিতরে যেগুলো ঘটে সেটা মানুষ বাহিরে বলেই না। প্রত্যেকটা প্রতিষ্ঠান সিস্টেমে এইভাবেই চলে। কিন্তু যখন স্পর্শকাতর কোনো তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয়, তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাইবই কিন্তু তৈরি হয়। তবে আমি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন, ডিআইজি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। যেই সেনাবাহিনীর প্রহরা ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টির বীর পুঙ্গব নেতারা, মানে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলামরা একটা শহরেও ঠিকমতো সভা শেষ করতে পারছিলেন না, যাদেরকে কিনা সেনাবাহিনীর তাদের সাজোয়া যান এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে আসতে হয়েছিল গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে কয়েকজন মানুষকে গুলি করে হত্যার পর সেই সার্জিস আলমদের আবার গলার আওয়াজ খুব বেড়ে গেছে। তারা সেনাবাহিনীর ভেতরে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে, একরকমের জেনারেলদের মধ্যে অস্থিরতা, একেবারে তরুণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতা ওয়াকারুজ্জামান, যিনি কিনা সার্জিস আর হাসনাতকে পুত্রের মতো দেখতেন, মানে সার্জিস হাসনাতের বাপের মতো ওয়াকার, তাদের সবাইকে বিপদে ফেলে দেওয়ার পর এবং ভোট হবে না গণভোট হবে তা নিয়ে একরকমের ব্যাপক কনফিউশন সৃষ্টি করার পর, মানে সংশয়, বিএনপি জানে না আগে ভোট না আগে গণভোট, জামাত ভাবছে আগে গণভোটটাই করিয়ে নেওয়া যাবে এবং নির্বাচনটা বেশ পিছিয়ে দেওয়া যাবে, এবং জাতীয় নাগরিক পার্টি বুঝছে যে শাপলা পাবে না ঘটিবাটি পাবে, মানে প্রতীক হিসাবে, সেটা এখনই চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় নয়। কারণ আসলে ভোট হবে না গণভোট হবে আগে, আর গণভোট একবার আগে হয়ে গেলে ভোট আর আদৌ হবে কিনা, এসব নিয়ে যত রকম দ্বিধা আর অস্থিরতা চলছে, তার মধ্যে গলাবাজির রাজত্বটা আরো জোরে সোরে কায়েম করার এটাই একেবারে গুরুত্বপূর্ণ এবং মোক্ষম মৌকা। সার্জিস আলমের গলার আওয়াজ এমন বেড়েছে, আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন, সাথে অবশ্য এখনো 100 লোক নাই, কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন। কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন, এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন। প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের। বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সার্জিস আলম, আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা, তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে। এটা আমার দেখা এই প্রথম উদাহরণ, তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না। সার্জিস আলমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন, একদিন হইতো 2 দিন হইতো কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হইছে, যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট ডট ডট। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন। এবং এই যে কোটা না মেধা, মানে সার্জিস আলম রা যে কত একটা ভয়মুক্ত বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, তার এক অনন্য উদাহরণ আসলে এই বক্তৃতা। প্রথম আলো আবার তার প্রতিবেদনের শেষে লিখছে, সংবাদের সূচনা অনুচ্ছেদে ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটি
পরিহার করা হলো। এখন সার্জিস আলম বলতে পারে যে তুই সাংবাদিক, তোর কত বড় সাহস, তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস, তোরও আমি কলিজা ছিঁড়ে ফেলবো। এই সার্জিস আলমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের। এবং মনে আছে সার্জিস আলম তো শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং যে সার্জিস আলমকে নাকি চা সিঙ্গারা খেয়ে হলে টিকে থাকতে, কোনো মতে গণরুমে জায়গা পেতে যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল আগস্ট পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন, সেহেন সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বাপ দাদার নাকি এত এত জমিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষেই সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা। তো এবার সার্জিস আলম বিরাট রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে। সেখানে গিয়ে তিনি বলেছেন, মানে কর্মসূচিটা হচ্ছে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত শনিবারের লং মার্চ। সার্জিস আলমের ফেসবুক পেজে যদি যান, গিয়ে দেখবেন সেই বাপদাদার টাকা খরচ করে তিনি লং মার্চের ব্যবস্থা করেছেন। তিনি খুব বক্তৃতা দিয়েছেন শুক্রবারে যে ঐতিহাসিক লং মার্চ, চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে। কারণ সার্জিস আলম তো নির্বাচন করবেন, তিনি তো এর অনেক আগেই বলেছেন যে তার দাদা নাকি যে টাকা রেখে গেছে সেটা দিয়েই তিনি ইলেকশন করতে পারেন, এবং তিনি তো এমপি হবেনই। তো থালা হোক, ঘটিবাটি হোক, শাপলা হোক, যা দিয়ে কোনোদিন যদি নির্বাচন হয়, আর না হলে পঞ্চগড় তার বাপদাদার জায়গা, কাজে যার ইচ্ছা তিনি কলিজা ছিঁড়ে নেবেন। মানে ব্যবস্থা কি জানি বলেন ওনারা, বন্দোবস্তটা কিন্তু খুব পরিষ্কার আর খুব সাদামাটা। এখন ফেসবুক পেজে যাবেন প্লিজ সার্জিস আলমের। তো সার্জিস আলম সেই একই ভাবে, মানে তার মডেলটা একটাই, গাড়ির পর গাড়ি ভাড়া করে ফেলা, এবং সেই গাড়িতে তার লোকজন বসিয়ে দিয়ে তিনি সামনে থাকবেন রাজার ছেলের মতো, এবং তার লং মার্চ হয়ে যাবে। তো এবার লং মার্চ তিনি আয়োজন করেছেন মোটর সাইকেল বহর সাজিয়ে। এবং আমার ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সার্জিস আলমের এহেন জনসংযোগ কর্মসূচি দেখে মানে একরকম লজ্জাও পেয়েছেন, এবং বুঝতে পেরেছে যে একে ঠিক জনসংযোগ কর্মসূচি বলা যাচ্ছে না। তাদের পেজে সার্জিস আলমের এই লং মার্চ, পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চের কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না। সার্জিস আলম দিয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মানে লাইন ধরে ধরে ওই যে সার্জিস আলমের বাপদাদার টাকায় ভাড়া করা মোটরসাইকেলে দুজন করে বসে আছেন, হেলমেট টেলমেট মাথায় নাই। তার মানে সার্জিস আলম পঞ্চগড়ে একটা মাস্তান বাহিনী গড়ে তুলেছেন, এবং সেই মাস্তান বাহিনী দিয়ে তিনি আসলে জানেন তার যার কলিজা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন। দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। কোনোখানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায়নি। মানে এরা হচ্ছে ভাত দেওয়ার মুরাদ নাই, কিল মারার গোসাই। এই ছেলেরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কি নতুন বন্দোবস্ত আনয়ন করা যায় যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সবচেয়ে মানে এফিশিয়েন্ট করে তোলা যাবে, এরকম কোনো রকম কোনো বিষয়ে এদের কোনো দিক নির্দেশনা নাই। এদের আছে আমি যখন খাইতে বসছি তখন আমার পাতে সবচেয়ে বেশি মাংসের টুকরা নাই কেন, আমি যখন বক্তৃতা দিতে দাঁড়িয়েছি তখন বিদ্যুৎ চলে যায় কি করে। এই সার্জিস আলমকে জিজ্ঞেস করা দরকার। বগুড়ায় তিনি যখন বক্তৃতা দিতে বসেছিলেন, এনসিপির দুই পক্ষের মারামারির মধ্যে তো 3 মিনিটও তিনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। এই যে জুলাইয়ে রাষ্ট্রের সকল বাহিনীর প্রহরায় তারা বিভিন্ন শহরে গিয়ে বক্তৃতা দিলেন, তারপরে কেন চকরিয়ায়, কক্সেস বাজারে, গোপালগঞ্জে এরকম নানা জায়গায় কেন তারা তাদের সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে পারলেন না? তাদের প্রশ্ন করা দরকার, তারা কেন এত বড় বিপ্লব সাধন করে আসার পর এবং এত বড় জমিদার পুত্র হওয়ার পর কেন তাদের সভার সামনে 100 লোককে তারা প্রাণের তাগিদে এনে হাজির করতে পারেন না? তাদের প্রশ্ন করা দরকার এগুলো। কেন তাদেরকে বিরাট মঞ্চ বেঁধে সামনে 25-30টা চেয়ার ভরে না এমন সব জনসভা করে বেড়াতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে? তাদের প্রশ্ন করা দরকার। দুটো আসনে তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে মানুষের মন জয় সম্পন্ন হয়েছে, এবং তারা নির্বাচনে দাঁড়ালে ভয় না দেখিয়ে, কলিজা ছেঁড়ার হুমকি না দিয়ে তারা আসলে ভোট পেয়ে, ভরসা পেয়ে নির্বাচিত হয়ে আসতে পারবেন। এই ছেলেগুলো, এই ডাকাতগুলোর হাত থেকে মুক্তি মিলবে কবে বাংলাদেশের? দেখেন এই ডাকাতগুলো এখন ভাবছে যে পুলিশ বাহিনী একদম ভেঙে চুরে ছারখার করে দেওয়া গেছে। এখন যেই সেনা প্রধানকে এতদিন বাপ ডেকেছেন, যেই সেনা প্রধান বাপের কাজ করে গুলি চালিয়ে পিসি দিয়ে এদের রক্ষা করে এনেছে, ভাবছে এখন এই সেনাবাহিনীতে গ্যাঞ্জাম লেগে গেছে, ঠিক যেমন শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল। সার্জিস আলমের কথা, গতকালকে তিনি পঞ্চগড়ে একটা সভা করছিলেন, উত্তরবঙ্গে বেশ সভা করছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে পঞ্চগড়ে তিনি আবারও সেই শোডাউন করেছেন। সেই শোডাউনটা এবার করেছেন, এর আগে করেছেন মাইক্রোবাস কার নিয়ে শোডাউন করেছেন, এবার মোটরসাইকেল, সহস্রাধিক মোটরসাইকেল এবং বেশ কয়েকটা খোলা জিপ নিয়ে তিনি শোডাউন করেছেন। এবার যদি 1000 মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করে, তাহলে 1000 মোটরসাইকেলকে তেলের টাকা, শুধুমাত্র পেট্রোলের টাকা দিতে কত টাকা খরচ করতে হয়? এবং এই সংস্কৃতি যখন পুরনো সংস্কৃতি, পুরনো রাজনীতিতে
এই মোটরসাইকেল শোডাউন, গাড়ি শোডাউন, এই সংস্কৃতি যখন মানে পুরনো দিনের রাজনীতির এই সংস্কৃতি যখন আমরা ছুড়ে ফেলতে চাইছি, তখন সার্জিস আলম বারবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনছেন। এর আগে 150 গাড়ির শোডাউন করে বিভিন্ন আলোচনায় বলেছিলেন এটা তার ভুল হয়েছে, ঠিক হয়নি, পরবর্তীতে এই কর্মকাণ্ড আর করবেন না। এবার সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করলেন। যাই হোক, তিনি করতেই পারেন, তার কাছে এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে। কিন্তু এই যে কলিজা টেনে ছিঁড়ে ফেলার যে ব্যাপারটা, কলিজা টেনে ছিঁড়ে ফেলে এদেরকে রেহাই দিবেন না, কলিজা টেনে ছেড়ে রাস্তায় কলিজা ফেলে দিবেন, এই যে অবস্থা, মানে জ্যান্ত মানুষের কলিজা ছেঁড়ার যে ব্যাপারটা, এটা কি মানে মনুষ্যত্বের ব্যাপার হলো, কিংবা এটা কি স্বাভাবিক মানুষের কার্যক্রম হলো? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে নেস্কো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সার্জিসের। কি হয়েছে? হচ্ছে তিনি বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। এনসিপির প্রোগ্রাম চলাকালে কেন বিদ্যুৎ যাবে? এটা একটা বড় বিষয়। অন্য কারো প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ যেতে পারে। লোডশেডিং কেন এনসিপির সময়ে করা হবে? লোডশেডিং, এখন ব্যাপার হচ্ছে যে লোডশেডিং করা যাবে না এনসিপির ইয়াতে। তিনি কি বলছেন? বলছেন যে নেস্কোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। মানে নেস্কোর মালিককে তো বলছেন, তার বাপকেও ছাড়েননি, তার বাপকেও। মানে কথার ভাষা শুনলেই বোঝা যায় যে কি বলতে চাইছেন তিনি, কোন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছেন। একদিন হয়তো 2 দিন হয়তো কিছু বলতাম না, 3 দিনের 3টাই এরকম হয়েছে। অর্থাৎ তিনি 3 দিন প্রোগ্রাম করছেন, 3 দিনের আগে বিদ্যুৎ গেছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক, মানে তিনি শব্দটা ইউজ করেছেন ভিডিওতে, পুরো ভিডিও তো আপনাদের দেখায়নি, সেখানে তিনি শব্দটা যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে তাদেরকে বলছেন তারা রাজনৈতিক বেশ্যা, এই শব্দটা ইউজ করেছেন। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, পরবর্তীতে আবার দেউলিয়া বলেছেন, দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হয়েছে, কত বড় হয়েছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, মানে মানুষের কলিজা ছেড়ে তিনি রাস্তায় ফেলে রাখবেন। মানে এই যে ব্যাপার, মানে এই মানে সার্জিস আলম নিজের নাম উল্লেখ করে ঘোষণা দিয়েছেন, এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট, অর্থাৎ ডেস্কোকেই তিনি রাখবেন না পঞ্চগড়ে। আপনাদের মতো দেউলিয়া নিজের আখের গোছাতে শুরু করেন, এটা পঞ্চগড় আপনার এই দেউলিয়াপনা দেখানোর মতো জায়গা নয়। খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই। কি ভাষা ব্যবহার, কি অসাধারণ রাজনৈতিক ভাষা। এটাই যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে তো বেশ মজা জমে উঠবে। আবার এই ঘটনার প্রেক্ষিতে সম্ভবত প্রিন্স মাহমুদ একটা মজার স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এবং সেখানে সার্জিসকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। মানে ব্যাপারগুলো, খেলাগুলো বেশ জমে উঠেছে। তাকে নিয়ে গণমাধ্যম খবরও করেছে, তার খবরের শিরোনামটা এবং প্রিন্স মাহমুদের স্ট্যাটাসটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে স্নেহের সার্জিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে, পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপজনিত উদ্বেগ, অনিদ্রা, অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতা আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শ মতো রিভোট্রিল 0.5 mg বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো। সাময়িক পোস্ট, এভাবে তিনি লিখেছেন। ওষুধের নামও তিনি লিখে দিয়েছেন, মানে ঘুমের ট্যাবলেটের নাম দিয়েছেন রিভোট্রিল 0.5 এবং লেক্সোটানিল, এই দুটোর যে কোনো একটা খেতে পারেন। অবশ্য সার্জিসের শরীরের সঙ্গে কোনটা খাপ খায় সেটা ডাক্তার ভালো বলতে পারবেন। যদি তার ঘুম সত্যিই না হয়ে থাকে, ঘুম না হওয়ার জন্য যদি এই উত্তেজনা তৈরি হয়, তাহলে হয়তো প্রিন্স মাহমুদের পরামর্শটা তিনি ভেবে দেখতেও পারেন। কিন্তু মজার ব্যাপার, যে কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে সার্জিস আলমের কাছে বিনয়ী আবদার যেটা, সেটা হচ্ছে যে ভাই, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্নটা মানুষকে দেখিয়েছিলেন, সেই স্বপ্ন মানুষ দেখতে শুরু করেছিল এবং আপনাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল। কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করেন, মানুষের কলিজার টিনে ছিঁড়ে ফেলতে এবং সেটা মাটিতে ফেলে দেওয়ার এই ল্যাঙ্গুয়েজ, মানে তোরা কি, হাসিনাকে এই গোনার টাইম নাই, তোরা কি, তোদের তো গোনার টাইম নাই, ডেস্কো ফেস্কো নেস্কো এগুলো তো মানে গোনারই টাইম নাই, এগুলোর বেলই নাই, এই যে ভাষা, এই ভাষাটা রাজনৈতিক ভাষা নয়। রাজনৈতিক ভাষাটা অনেক পরিশীলিত ভাষা। আমার মনে হয় যে মানে নানা কারণে আপনি কিংবা আপনারা বেশ মানে মাথা খারাপ অবস্থা মধ্যে রয়েছেন, নানা কারণ রয়েছে। এনসিপির শাপলা প্রতীক পাওয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জটিলতা, 4-5টা দল বিলুপ্ত করে একটা দলে রূপান্তরের চেষ্টা, রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটাকে নিয়ে কোন জোটে যাবে, কোন জোটে যাওয়া সুবিধাজনক হবে, সেটা একটা অস্থিরতা। তার আগের অস্থিরতা ছিল ডাকসু এবং জাকসু নির্বাচনে এনসিপির ভরাডুবি, নানা অস্থিরতা কাজ করছে, এটা আমরা বুঝি। কিন্তু যত অস্থিরতাই কাজ করুক না কেন, রাজনীতির ভাষা যদি এটা হয়, তাহলে ব্যাপারটা হবে কি যে বারবার আপনারা নেগেটিভভাবে আলোচনায় আসবেন। আর যদি মনে করেন যে নেগেটিভভাবে আলোচনায় আসাটাও এক ধরনের রাজনীতি, তাহলে ঠিক আছে, তাহলে আরও নগ্ন ভাষা ব্যবহার করতে থাকেন এবং জনগণই সিদ্ধান্ত নেবে যে আপনাদের কলিজা টেনে ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার রাজনীতির সঙ্গে জনগণ একাত্মতা প্রকাশ করবে কিনা,
জনগণ আপনাদেরকে সমর্থন দেবে কিনা। যে প্রত্যাশা ছিল জনগণের, অনেক বেশি প্রত্যাশা ছিল যে এনসিপি একটা বিকল্প শক্তি হিসেবে আসবে, বিকল্প একটা দল হিসেবে দাঁড়িয়ে যাবে বাংলাদেশে, দুই রাজনীতির দুই শক্তির পাশে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। সেই প্রত্যাশাগুলো জনগণের যেন অঙ্কুরেই বিনষ্ট হয়ে না যায়, সেই ব্যাপারে সচেতন হওয়ার দায়িত্ব তো আপনাদেরই। আর আপনারাই যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন, সেখানে কলিজা ছিঁড়ে টেনে ফেলার মানে এই রাজনীতি, এই ভাষা, এটা যায় না। আমার মনে হয় যে আপনারা ভুল পথে আছেন, সঠিক পথে আসা উচিত এবং শিষ্টাচারের মধ্যে আসা উচিত। নতুবা জনগণ সর্বশেষ জায়গা তো জনগণ, এবং জনগণের সর্বশেষ জায়গা হচ্ছে সমর্থন। সেই সমর্থনের জায়গা শূন্য হয়ে যাবে। আপনাদের রাজনীতি একদিন হয়তো আস্থা করে পড়ে যাবে। কলিজা ছিঁড়ে টেনে হেসড়ে যেটা মাটিতে ফেলতে চাইছেন, জনগণ হয়তো আপনাদের রাজনীতি একদিন মাটিতে ফেলে দেবে। সেদিন মানে আফসোস করে, সেদিন মানে কোনো আফসোসেই কাজ হবে না। সত্যি কথা বলাটা সহজ কাজ না। আর যখন আপনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, অনেক কিছুই ঘটে। যেমন ধরুন আপনার একটা পরিবার, তো সেখানে ভাই বোন সন্তানদের নিয়ে অনেক ঘটনা ঘটে, যেটা আপনি বাহিরে প্রকাশ করেন না, এটা নিয়ে কাউন্টার করেন। আর ঘরের ভিতরে যেগুলো ঘটে সেটা মানুষ বাহিরে বলেই না। প্রত্যেকটা প্রতিষ্ঠান সিস্টেমে এইভাবেই চলে। কিন্তু যখন স্পর্শকাতর কোনো তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয়, তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাইবই কিন্তু তৈরি হয়। তবে আমি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন, ডিআইজি আহসান হাবিব পলাশ স্যার, তিনি যেই কথা বলছেন, এই কথাটা শতভাগ কিন্তু সত্য, শতভাগ, এখানে কোনো ভুল নাই। তিনি যেটা বলছেন, বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে, আমরা যা ভাবি বা বলি, ঘুরাইয়া পেঁচাইয়া, তিনি সরাসরি বলে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগের ভ্যালু কি? আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ, কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। গেল 5ই আগস্টের পরবর্তী এই 1-1.5 বছর আওয়ামী লীগের যেই মানে খারাপ সময় ছিল, সেটা আস্তে আস্তে কেটে যাবে আর সামনে খুব দ্রুত কাটবে। এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো, মামলা তুলে নেওয়া, যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে, হাদিয়াটা দিয়েও পড়তে পারে। কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রত্যেকেই আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার, যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে, তাদের পিছনে কিন্তু দৌড়াচ্ছে। আর এই কথাগুলো প্রকাশ্যে না থাকলেও অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে। কারণ ওদিন সার্জি যখন কোথায় গেলেন, ছাত্রদলের এক নেতা বললেন, ভাই আপনার পাশ থেকে এই আওয়ামী লীগের লোকগুলারে সরান। তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে। এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন। তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে, মানে বাদ দিয়ে, আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে, সেটা আমাদের জন্য বিব্রতকর, মানে পুলিশের জন্য। এখন ঘটনাটা আমি ব্যাখ্যা দিই। যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করার পরে এমন হয়েছে যে একই থানায় আপনার জামাতের কোনো নেতা গেছেন তাকে ছোটাইতে, বিএনপির কোনো নেতা গেছেন ছোটাইতে, এমনকি দুইজনও গেছেন এমন হয়েছে তাকে ছোটাইতে। তবে ওই ব্যক্তিগুলো কারা? স্বাভাবিকভাবে যাদের এলাকাতে জনপ্রিয়তা আছে, যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে নিরপরাধ একটা মানুষ সম্মানিত, তিনি একটা ভুয়া মামলায় ফাঁসে গেছেন। সেক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে 2-1টা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে, এটা একটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন, তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটা যদি এই মামলাটা থেকে ছোটাই নেই, পুলিশ থেকে বের করে নিতে পারি, তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো, এরকম কিন্তু হয়। আর এই কারণে পুলিশ অফিসার বলছেন যে তারা বিব্রতকর। তার বক্তব্য, পুলিশ গ্রেপ্তার করলে কোনো কোনো সময় তারা একসঙ্গে গিয়ে এর প্রতিবাদ করে, কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে, যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। আজকে আপনার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা, তাদের দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা, এটা আমরা জানি। যাই হোক, তো তার বক্তব্য, নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ এবং ব্যবসার মতো হয়ে গেছে। এত ফ্রুটিকা খাওয়া টাইপের সত্যি কথা কেমনে বলেন? আসলে একজন পুলিশ অফিসার এরকম সৎ হওয়া জরুরি। এরপর বলছেন, ক্ষমতায় গেলে সম্পদ বাড়ানোর সুযোগ থাকে, এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়, মানে বাধা। টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে। আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তো এই যে আলোচনা, অথবা ধরেন উপদেষ্টাদের অনেকে যোগাযোগ করছেন, জুলাই যোদ্ধারা ক্ষমা চাচ্ছেন, সামহাও এখন যে মানে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, সামহাও আস্তে আস্তে যে আওয়ামী লীগের ইম্পর্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বাস্তব। জুলাই আগস্টের অপরাধ এগুলো ওই কয়েকজন নেতার মুখে আপনি যা শোনেন, বাস্তবে হচ্ছে লোকাল পর্যায়ে ওই পলিটিক্যালি যাদের সাথে একটু শত্রুতা ছিল, অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বিএনপির যেসব নেতাদের দৌড়াইছে বা জামাতে যাদেরকে দৌড়াইছে, তারা হয়তো লোকালি পার্সোনালি অনেকে প্রতিশোধ নিচ্ছেন, কিন্তু এর বাইরে অন্য কিছু হচ্ছে না।
ওই বক্তব্যের মধ্যে একদম ভাই চেতনা টেতনা, যারা চেতনার কথা বলেন নিজেরাও বহুত জায়গায় চেতনা হারাই ফেলছেন। প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। যদি এখান থেকে আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।